থেকে চোখ দুটোকে আড়াল করার প্রয়াসে দ্রুত হাত তুলে ছায়া টানলো চোখের উপর। অতঃপর ভাবতে শুরু করলো ও আসলো কোথায়, আর সামনে ফ্ল্যাশ হাতে দাঁড়িয়ে থাকা ওই দীর্ঘদেহী মানবটাই বা কে? লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ঈশানী নিজের কর্দমাক্ত শরীরটাকে টেনে তুলতে তুলতে সামনের দিকে খেয়াল করতেই দেখতে পেল সেই দিনে সেই মাস্ক পরিহিত লোকটাকে। এভাবে জঙ্গলের মধ্যে হুট করে কাউকে দেখে চেনা সম্ভব নয়, কিন্তু ওই যে আকর্ষণীয় পিয়াংসি করানো পশু আর ধূসর বাদামি চোখ দুটো একদম তীরের ফলার মতোই গেঁথে আছে ঈশানীর মানুষপটে, যার দরুন চিনতে একটু অসুবিধা হয়নি ওর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটা এখনো মাস্ক আর কালো হুডি পরে আছে। এই গহীন অভয়ারণ্যে ঈশানী যখন অপরিচিত অথচ চেনা চোখ দুটো দেখতে পেল, তখন মনে মনে কিছু একটা আশ্বস্ত হলেও আতঙ্ক মুক্ত হতে পারল না, কারণ ইতিমধ্যে লোকটা ওর মুখোমুখি হয়ে বসেছে। লোকটা হুট করে এভাবে কাছাকাছি আসতে অজানা ভয় মুখ থেকে রক্তই সরে গেল ঈশানীর। ওর মনে আছে বিকেলে তাসকিন ভাই বলেছিল জঙ্গলটা বেশি ভালো নয়, এখানে মেয়েরা একবার পা রাখলে তাদের সর্বস্ব খুইয়ে তবেই ফিরে যেতে হয়, কেউ কেউ তো আর ফিরেই না। আর এখন এই মুহূর্তে তেমন কিছুই হবে না তো? অবশেষে ঘুরতে এসে নিজের সবচেয়ে বড় ক্ষতিটাই করে ফেললো না তো ও? সেই ভয়ে আত্মা পানি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঈশানীর। এত উঁচু থেকে গড়িয়ে পড়ার পরেও শরীর তীব্র যন্ত্রণা ভুলে নিজের সতীত্ব হারানোর ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। নিজের দুই হাত বুকের উপর আড়াআড়ি রেখে শুষ্ক একটা ঠোক গেল লোকটার উদ্দেশ্যে। কাঁপা কাঁপা গলা ঈশানী বলে উঠে, আমার এত বড় ক্ষতি করবেন না, আপনার পায়ে পড়ি। এরকম কিছু হয়ে গেলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। প্লিজ ছেড়ে দিন, আমাকে সাহায্য করুন। ঈশানীর করুণ কণ্ঠে জানানো আকুতি মিনতি কানে নিল না লোকটা। উল্টো নিজের পৌরুষালী খড়খড়ে হাতটা ঈশানীর পিঠের দিকে নিয়ে আচমকা ঢুকিয়ে দিল ওর জামার মধ্যে। তৎক্ষণাৎ গগন কাঁপিয়ে চিৎকার দিল উঠল ঈশানী। বিধিবাম! এই চিৎকার শোনার মতন মানুষ তো দূরে থাক, একটা জন্তু জানোয়ারও নেই আশেপাশে। ছেড়ে দিন দয়া করে, এটা করবেন না। লোকটা কয়েক সেকেন্ডের মাথায় নিজের হাতটা আবারও ঈশানীর শরীর থেকে বের করে এনে ওর চোখের সামনে ধরল। নিজের শরীর থেকে লোকটার হাতের স্পর্শ সরে যেতে ফিটফিট করে চোখ খুলল ঈশানী। চোখ খোলার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটের ধপধপে আলো দেখতে পেল তার হাতের তালুতে একটা তেলতেলে জীবন্ত জগ, যা দেখে গা ঘুরিয়ে উঠল ঈশানী। ও তড়িৎ গতিতে অন্যদিকে তাকে চোখ মুখ খিচে বলে উঠল, ওটাকে সরান প্লিজ, আমার বমি পাচ্ছে। লোকটা তাই করলো। অতঃপর টিস্যু দিয়ে হাতটা মুছতে মুছতে গম্ভীর আওয়াজে বলা, এখানে কি করছো? লোকটার রাজভারী আওয়াজ যেন হৃদয় কেঁপে উঠল ঈশানীর। একে তো গভীর হাসকি স্বর, তার উপর প্রথমবারের মতো কেউ কাউকে তুমি করে ডাকতে পারে। কথার ধরন শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়ায় অবাধ কর্তৃত্ব রয়েছে তার। হি ইজ দ্য অনলি ওয়ান। ঈশানী চুপ করে শিকুচকে একধারে তাকিয়ে আছে দেখে লোকটা এবার আস্তে করে উঠে চলে যায়। লোকটা ওকে রেখে চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতে ঈশানী দ্রুত উঠে পড়ে। ঘুরিয়ে ঘুরিয়ে লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, পাহাড়ে এসেছিলাম বন্ধুদের সাথে হাইকিংয়ে। কেমন বন্ধু তোমার এভাবে ফেলে চলে গেল? লোকটার কথায় ভীষণ তিক্ততা, যেন ভালো করে কথা বলা তার ডিকশনারিতে নেই। তবু আপাতত এই তিক্ত ভাষী লোকটাই লোকালয়ে ফেরার একমাত্র ভরসা। তাই বাধ্য মেয়ের মতো নিচু গলায় জবাব দিল ঈশানী, আসলে ওদের কোনো দোষ নেই, আমি ক্লাইম্ব করতে গিয়ে খাদে পড়ে গিয়েছি। লোকটার সামনে এগিয়ে যেতে যেতে বলল, সরকারের নিষেধাজ্ঞা আছে তা জানা সত্ত্বেও তোমাদের এই দিকটায় আসাটা একদম উচিত হয়নি। তা ঠিক। কথা বলার এই পর্যায়ে ওরা এসে থামলো একটা জিপের সামনে। এই গহীন জঙ্গলে জিপ, তার উপর জঙ্গলের মধ্যে সরু রাস্তা, যা দেখে এই মুহূর্তে ঈশানীর চোখ কপালে। ফলস্বরূপ নিজের কথার খেই হারিয়ে অস্পষ্ট স্বরে ঈশানী বলে উঠছে, এটা কি করে সম্ভব? এই পরিত্যক্ত জঙ্গলে এমন এক রাস্তা বানালো, এমন রাস্তা কে বানালো? অবিশ্বাস্য। লোকটা জবাব দিল না, বরং এগিয়ে গিয়ে উঠে বসলো জিপে। ঈশানী তখনও সেখানে ঠায় দাঁড়িয়ে, সংকোচ আর দ্বিধায় জর্জরিত সে। লোকটা জিপ স্টার্ট দিতে দিতে নিজের পিয়াংসি করা ভ্রুটা তীরের ছিঁড়ার মতো উঁচিয়ে বলে উঠল, তোমাকে কি ইনভাইট করে এনে তারপর বসাতে হবে? লোকটার আকস্মাৎ তিরস্কারে দ্রুত এগিয়ে এসে জিপে চেপে বসলো ঈশানী। অতঃপর
সিট বেল্টটা লাগাতে লাগাতে শুধল। আমি তো আমার ঠিকানা বলিনি, তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায়? আবার সেই অনুভূতিহীন তীক্ষ্ণ চাহনি, ধূসর চোখ জোড়া মাদক বিষ্ট, যেন এই চোখে তাকালে এক্ষুনি ঝড় উঠবে বক্ষ পিঞ্জরে, শুরু হয়ে যাবে হৃদয়ের সেই নীল ব্যথা। এভাবে হুটহাট প্রশ্ন করার দায় লোকটা তার চোখ দিয়ে যেন হুকুমের স্বরে গর্জে উঠল মাত্র। কেমন বরফের মতো নির্জীব আর শূন্য সেই দৃষ্টি, জিপের ফ্ল্যাশে স্পষ্ট আলোয় সেই শূন্য চোখে তাকিয়ে থাকা বড়ই মুশকিল আর বেদনাদায়ক। অক্ষতায় চোখ নামিয়ে শুষ্ক একটা ঝোঁক গিল ঈশানী। ঈশানী চোখ নামিয়ে নিলে লোকটা জঙ্গলে আঁকাবাঁকা রাস্তায় গাড়ির ট্রান ঘোরাতে ঘোরাতে বলল, এই রাতের বেলা জঙ্গল ছাপিয়ে লোকালয়ে পৌঁছানো সম্ভব নয়। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে আছে, তাই আপাতত আমার বাড়িতে যাচ্ছ তুমি। ঈশানী আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না। আসলে ও জিজ্ঞেস করার অবস্থাতেই নেই। সমস্ত শরীর কাদা পানিতে প্যাচ প্যাচ করছে ওর। পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে বন বিছুটিতে লেগে শরীরের ভেতর কাটা ছেঁড়া জায়গাগুলোতে নোংরা পানি লেগে বারুদের মতো জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে। এরকম নোংরা ভেজা জামা কাপড় পরে থাকলে নির্ঘাত আজ রাতে নিউমোনিয়া, ডায়রিয়া সব একসাথে শুরু হবে। ঈশানী সেই তখন থেকে মোছরামুছি করে যাচ্ছে, তা দেখে মাস্ক পরিহিত লোকটা হুট করে হাত ব্রেক কষল জিপে। আকস্মাৎ গাড়ি থেমে যাও। ঈশানী এবার প্রশ্নসূচক দৃষ্টিতে নিক্ষেপ করলো লোকটার পানে, তবে সে চাইল না ঈশানী সেই প্রশ্নসূচক দৃষ্টির পানে, বরং একটানে নিজের পরিহিত কালো হুডির চেনটা খুলে সেটাকে ঈশানীর দিকে বাড়ি দিয়ে বলল, চেঞ্জ করে নাও, আই থিঙ্ক এটা তোমাকে খুব ভালোভাবে কভার করে ফেলবে। এই মুহূর্তে লোকটা ঈশানীকে ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসটা অফার করলো, তাতে কোনোরূপ ধ্যান নেই ঈশানীর। ও তো স্রেফ তাকে আছে ওই ব্ল্যাক কার্গো প্যান্ট আর ব্ল্যাক স্কিনো স্যান্ডো গেঞ্জি পরিত সুঠাম দেহি অচেনা লোকটার দিকে। লোকটার চওড়াও দেহ, ঢেউ খেলানো বক্ষস্থল, 8 প্যাক অ্যাপস সবকিছু জিপের সফেদ আলোতে স্পষ্ট দৃশ্যমান। এভাবে একটা পুরুষকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বোঝা এই প্রথম পর্যবেক্ষণ করলো ঈশানী। লোকটার শারীরিক গঠন এতটা নজর কাড়া যে হুচ করে ঈশানীর অযাচিত মন বলছে, আচ্ছা, ওনার চেহারাটা দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুদর্শন। আচ্ছা, উনি কি সত্যিই কোনো সুপারস্টার নাকি আলফা ম্যান? এক্সকিউজ মি। লোকটা রাজভারী আওয়াজে ধ্যান ভঙ্গ হয় ঈশানীর। সম্মুখ কেটে যেতে মুহূর্তের মধ্যে নিজের কর্মকারে লজ্জিত হয় ঈশানী। মনে মনে কয়েকটা চপড়াঘাত লাগিয়ে দিল নিজের গালে। কি নির্লজ্জের মতো তাকিয়েছিল ও এতক্ষণ। মনে হয় জীবনে সুদর্শন পুরুষ দেখেনি। আর ও যে এতক্ষণ লোকটাকে এক ধ্যানে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য দ্রুত হস্তে হুডিটা গ্রহণ করলো ঈশানী। অতঃপর মিনমিনি শুধল। এখানেই? লোকটা জিপ থেকে নেমে পেছনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ এখানেই। চেনা নেই জানা নেই হুট করেই একটা লোকের পরিহিত জামা গায়ে চড়ে ব্যাপারটা অস্বস্তি হওয়ার কথা ঈশানীর, কিন্তু না, তেমন কিছু দেখা গেল না ওর মাঝে। উল্টো পেছনের দিকে একটু উকি দিয়ে দেখতে পেল লোকটা সত্যি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, যা দেখে বড়সড় একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুত চেঞ্জ করে নিল ঈশানী। হুডিটা গায়ে চড়ানোর সঙ্গে সঙ্গে একটা পুরুষালী ক্লোনের মাদকীয় সুবাস একেবারে নাক ছাপিয়ে হৃদয় গিয়ে ধাক্কা খেলো ওর। নামি দামি বিদেশি ব্র্যান্ডেড ড্রাগ স্মেল যুক্ত কোনো পারফিউম, তার সাথে মিলিত হয়েছে পুরুষালী শরীরের একটা ওয়াইল্ড মাদকীয় সুঘ্রাণ। দুটো মিলেমিশে একাকার হয়ে নাকে লাগতেই কেমন একটা ব্যাড বয় ভাইব দিচ্ছে। এমন ঘোর লাগা কৃত্রিম পৌরশালী ক্লোনের সঙ্গে পরিচিত নয় ঈশানী, যার ফলে কলারের কাজটা টেনে মুখের কাছে এনে আরো একবার নাক টেনে ঘ্রাণ নিল ও সঙ্গে সঙ্গে আবারও নেশাগ্রস্তের মতো ঘোর লেগে এলো দু চোখে। এটা আদতে কি পারফিউম জানা নেই ঈশানীর, তবে এই পুরুষালী সুঘ্রাণটা মাদকের মতোই হুডিটার দিকে খুব করে টানছে ওকে। ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর। কেন হুট করে এই লোকটার সব কিছু এত আকর্ষণীয় লাগছে? দু চোখ জানানি ঈশানীর, তবে এই অযাচিত প্রশ্নের উত্তর খোঁজার উপযুক্ত সময় এটা নয়। সেই ভেবেই হাঁটু সমান হুডিটা আর একটু টেনে টুনে বড় করে গার্ডারটা এক টানে খুলে ভেজা চুলগুলো উন্মুক্ত করে দিয়ে পেছনে তাকিয়ে ডেকে উঠল ঈশানী। হয়ে গিয়েছে। ঈশানী ডেকে ওঠার সঙ্গে সঙ্গে ফিরে এসে পুনরায় জিপ স্টার্ট করলো লোকটা। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে লোকটা নাক টেনে অস্ফুট স্বরে বলল,
ভ্যানিলা। কিছু বললেন? নাথিং। সামনে খুটখুটে অন্ধকার, দুই পাশে দানবের মতো শটান দাঁড়িয়ে আছে পাহাড়ি গাছগাছালি। তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে একটা কাদামাটির সরু রাস্তা। ব্যাপারটা ভীষণ অদ্ভুত। গহীন জঙ্গলে কে এত কসরত করে বানালো এই রাস্তা? তাছাড়া ঈশানী না হয় হাইকিংয়ে এসে বিপদে পড়েছে, কিন্তু উনি এখানে এই রাতের বেলা জিপ নিয়ে কি করছেন? কলিজাতে ভয়টা নেই নাকি? অসংখ্য দানা পাতা কৌতূহলী খিলবিল করছে ঈশানীর মাথাটা। এক পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে সাহস করে কঠিন টসভারী গোছের লোকটাকে একটা প্রশ্ন করিয়ে ফেলে ঈশানী। আস্তে করে ঘাড় ঘুরিয়ে তার কালো মাস্কে আবৃত মুখের দিকে চেয়ে শুধল। বলছি যে আপনি এখানে কেন এসেছিলেন? না মানে এই রাত্রিবেলা গহীন জঙ্গলে একা একা ভয় করেনি? ঈশানী প্রশ্ন করার প্রায় কয়েক মিনিটের মাথায় লোকটা গম্ভীর গলায় বলে ওঠে, বিপদে পড়েছো তাই সাহায্য করছি, এর বেশি কিছু আর জানতে চাইবে না, আমি উত্তর দেব না। মুখের উপর একেবারে চপটাঘাত ছুঁড়ে মারার মতোই শক্ত কণ্ঠে কথাগুলো ছুঁড়ে মারল লোকটা। তবু ঈশানী জিদি গলায় বলে উঠল, কিন্তু কেন? লোকটা এবার স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে আকস্মাৎ চোখে চোখ রাখলো ঈশানের। অতঃপর অনুভূতিহীন ডমিনেটিং আস্কি কঞ্চে বলল, কারণ আমি কাউকে কৈফিয়ত দিই না, আর তোমাকেও দেব না, তাই অযথা প্রশ্ন না করে নিজের মুখটা এখনই বন্ধ করো। লোকটা ভীষণ কাঠখোট্টা, কথার পারতে পারতে অহংকার আর কর্তৃত্ব। আগাগোড়া দেখতে যতটা না সুদর্শন আর লম্বা, কথার টোন তার থেকে বেশি ধারালো আর তিক্ত। এক কথা নির্দয় লোক, অথচ সেই দেখা হয়েছে থেকে এই নির্দয় লোকটার প্রতি এক অযাচিত অনাকাঙ্ক্ষিত দুর্বলতা আর আকর্ষণ অনুভব করছে ঈশানী। কিছুতেই তাকে ভালো লাগার কোটা থেকে সরাচ্ছেই না, যেন সরানো যাচ্ছেই না। কি একটা অসহনীয় অনুভূতি বলে বোঝানোর নয়, তবে তার মাত্র বলা করা কথাগুলো ভীষণ মানে লেগেছে ঈশানের। তাই তো কোনোরূপ প্রশ্ন করার আগ্রহ না দেখে চুপচাপ চোখ নামিয়ে নিল ও। লোকটার পরনে ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর অসংখ্য পকেটওয়ালা কার্গো প্যান্ট, যার দরুন তার দুবাহু পুরোপুরি উন্মুক্ত। চোখ দুটো নিচে নামতে জ্বলন্ত জিপের আলোতে ঈশানী খেয়াল করলো লোকটা যে হাতে সৌন্দর্যবর্ধক মেটালিক ব্রেসলেট পরেছে, ঠিক সেই হাতের বাহু থেকে কবজি পর্যন্ত আবৃত করে আছে হিজিপিজি অঙ্কিত কাজে ট্যাটু। ট্যাটুর একেবারে শেষ মাথায় সাপের মতন কিছু একটা আঁকা, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা পাইথন। পাইথন মানে তো ভয়ঙ্কর এক ধরনের মানুষ খেকো সাপ। তাহলে উনি এটা হাতে কেন লিখেছেন? আশ্চর্য। ঈশানীর মনে প্রশ্ন মনি ধামাচাপা পড়ে গেল, কারণ ততক্ষণে লোকটা গাছের মাথায় সুনিপুণভাবে তৈরি করা একটা টং ঘরের সামনে এসে জিপ থামিয়েছে। সেখানে থেকে হারিকেনের চিমচিমে রোশনাই ভেসে আসছে একেবারে জমিন পর্যন্ত। মাথার উপরে এমন কাঠের তৈরি সুন্দর তকতকে ঘর দেখে আরো এক দফা হতবাক হলো ঈশানী। গহীন জঙ্গলের মধ্যে রাস্তা, এখন আবার গাছের মাথা টং ঘর, সবকিছু যেন অবিশ্বাস্য। ঈশানীরও খানিকক্ষণ সময় লাগলো নিজেকে এটা বোঝাতে যে এসব কিছুই স্বপ্ন নয়, সব সত্যি। গাড়ি থামিয়ে দোকানে এয়ারপোর্ট লাগিয়ে মইয়ের দিকে এগিয়ে যেতে যেতে লোকটা ডাকলো ঈশানীকে, চলে এসো। কোনো মতে হুডিটা টেনে টুনে এক হাত বলিয়ে গাড়ি থেকে নামলো ঈশানী, কিন্তু হাঁটতে আর পারল না। সারাদিনের ক্ষুধার্ত শরীর, তার উপর এত বড় একটা অ্যাক্সিডেন্ট, যার দরুন গাড়ি থেকে নেমে দাঁড়াতে পা দুটো প্রচণ্ড ব্যথায় চঞ্চন করে উঠল। কিন্তু ঈশানী নিজের এই দুর্বলতার কথা কিছুতেই লোকটার সামনে স্বীকার করতে নারাজ। তাই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে ঈশানী বলে উঠল, আচ্ছা, এত বড় টং ঘরটা কার? কেই বা বানিয়েছে? লোকটা ইতিমধ্যে কয়েক সিঁড়ি উঠেও গিয়েছিল, কিন্তু ঈশানীকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে পুনরায় নিচে নেমে এসে বলল, আপাতত আমার ঘর, এখন উপরে চলো। ঈশানী জবাব দেয় না, এক পা সামনেও বাড়ায় না, চুপচাপ শুধু অসহায় মুখে দাঁড়িয়ে থাকে। ঈশানী এখনো দাঁড়িয়ে আছে, তার কথা শুনছে না। ব্যাপারটা বোধগম্য হতে চোখের রং পাল্টে গেল লোকটার। অগত্যা পিছনে ঘুরে কঠিন গলায় সে বলল, ওকে ফাইন, না গেলে দাঁড়িয়ে থাকো এখানে, এসব নাটক দেখার সময় নেই আমার, আমি গেলাম। আসলে আমি পায়ে খুব ব্যথা অনুভব করছি, হাঁটতে পারছি না। লোকটা এভাবে ফেলে চলে যাচ্ছে দেখে আত্মসম্মানের মাথা খেয়ে আগ বাড়িয়ে কথাটা বলে উঠল ঈশানী। এই গহীন জঙ্গলে একা একা রাত্রি যাপন করার চেয়ে পছন্দের এই অচেনা পুরুষের কাছে একটু ছোট হওয়া ঢের ভালো।
সেই ভেবেই কথাটা বলা। ওইদিকে পেছন থেকে ভেসে আসা রিনরিনে অপারক আওয়াজটা শুনতে পেয়ে আবারও ঘাড় ঘোরালো লোকটা। অতঃপর দুকদম পিছিয়ে এসে কোনো কিছু না বলে ঈশানীকে কিং কর্তব্য বিমুট বানিয়ে দিয়ে আকস্মাৎ ঝড়ের গতিতে ওকে কাঁধে তুলে নিয়ে মই বেয়ে উপরে উঠতে শুরু করলো সে। জীবনে এই প্রথম কোনো পুরুষ ঈশানীকে ছুঁয়েছে, তাও এতটা কাছ থেকে, এতটা শক্তভাবে। বিষয়টা ভাবলে ঈশানীর দম বন্ধ হয়ে আসছে। না চাইতেই তলপেটটা কেমন গুড়গুড় করে উঠছে। এভাবে হুট করে কোমর চেপে ধরে কাঁধে তুলে নেওয়ার কি দরকার ছিল বুঝে আসলো না ঈশানীর। লোকটা একটু বেশি ডমিনেটিং, যেন অনুরোধ, জিজ্ঞাসা, অনুমতি এসব তার ধাঁচে নেই একদমই। কেমন একটা লাগামহীন বেপরোয়া আচরণ তার। কিন্তু এখন তো তাকে নিয়ে এসব ভুলভাল ভাবনার সময় নেই। তাই সাহসা কিছুটা সংকোচ নিয়ে লোকটার স্কিনও স্যান্ডো গেঞ্জিটা খামচে ধরে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে তার কাঁধের উপরে পড়ে রইল ঈশানী। হয়তো মন গহীনের কোথাও একটা দৃঢ় বিশ্বাস জমেছে ওর। এই লোকটা ওকে পড়ে যেতে দিবে না, কিছুতেই না। গহীন অভয়ারণ্যের মাঝে বৃহৎ সেগুন গাছের পোক্ত ডালের উপর বহু কসরত করে তৈরি করা টংঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত। দুই ধারে দুটো সরু জানালা, এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি করা একটা সিঙ্গেল চৌকি, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, টেবিলের উপর একটা অর্ধ মৃত টেবিল ল্যাম্প যার জীবন আর ব্যাটারি দুটি ফুরিয়ে এলো বলে। এছাড়া রয়েছে পানির কেতলি আর নিত্য প্রয়োজনীয় ঠিকঠাক আসবাবপত্র। ঘরের একটা কোণে ছোট্ট ফায়ার প্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে, যা লালচে আভায় আলোকিত চারিপাশ। টেবিলের পাশেই বিছানার বিপরীতে রাখা পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয়। আর না তো এই গা ছমছম জংলা পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারবে বেশি দিন। নিশ্চয়ই মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনের ক্যাম্পিংয়ে আসার চিরচারিত ইচ্ছেকে মূল্যায়ন করার জন্য এই টংঘরের আবিষ্কার। সে যাই হোক, ঘরটা বেশ সুন্দর, কিঞ্চিত ভীতিকর, তাও চলে। সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো। কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতেই কেই বা আসে? প্রশ্নটা থেকেই গেল ঈশানীর অযাচিত মস্তিষ্কে। তবে সেটাকে আর গভীরে নিয়ে ভাবতে দিল না ওর দুচোখ। তার আগেই সেই নীলাম্বর আখি পল্লব আটকে গেল টংঘরের সঙ্গে এঁটে থাকা এক টুকরো টানা বারান্দা। ল্যান্টার্নের মৃদু রোশনাইয়ে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। খোলা বারান্দা ও পাশে ঝমঝমে মুখরিত আওয়াজে সুউচ্চ পর্বত ছড়িয়ে নেমে আসছে নাম না জানা পাহাড়ি ঝর্ণার বহর। দিনের আলোতে হয়তোবা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা। তবে শুনশান নিরিবিলি রাতে ল্যান্টার্নের মৃদু রোশনাইয়ে সৌন্দর্য অতুলনীয়। এখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটো ওই টানা বারান্দার এমনভাবে আটকে গিয়েছিল যে ঈশানী আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না একদণ্ড। কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতর জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশীভূত হয়ে এক ছুটে চলে গেল সে এক টুকরো খোলা বারান্দায়। এবারে এই ঝর্ণার ছিঁড়ি ছিঁড়ি আওয়াজটা আরো বেশি গাঢ় হলো কর্ণকুহরে। সেই সাথে রাত জাগা বন্য প্রাণীর ঘুটঘুট আওয়াজ তো রয়েছে। তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়া ভুলে গিয়েছে। এই মুহূর্তে বললে ভুল হবে। অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকে এই মাত্র অতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার আশেপাশের জিনিসপত্র ছাড়া আর কিছুই নিয়ে ভাবতে পারছে না ও। নিশ্চয়ই কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে, নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ঘর কোনো একঘুমি ঈশানীর? তাছাড়া মানুষ ঠিক কতটা আকর্ষণ অনুভব করলে কোনোরূপ দ্বিধাবোধ ছাড়া অজানা একটা লোকের হুডি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাবার বিষয়। তবে সহজ সরল ঈশানী যে লোকটা নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে সেটা ওর নিশ্চিন্ত। নীল দিঘির জলের মতো টলটলে চোখ দুটো দেখলে হলক করে বলে দেওয়া যায়। সমতল থেকে প্রায় 10 ফিট উপরে অবস্থিত এই টংঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানীর চোখ গেল মসৃণ পাটাতনের ঠিক মাঝ বরাবর শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে। দূরবীনটা জঙ্গলের মাঝেই সেই পাহাড়টার দিকেই তাক করানো, যেটাতে হাইকিং করতে গিয়েই আজ
এই পরিস্থিতি শিকার হয়েছে ঈশানে। যদিও রাতের বেলা বন বিচ্ছুটির ফাঁক গলিয়ে কিছুটি দেখার উপায় নেই, তবুও কৌতূহলবশত সামনে তাকে আছে দেখার উদ্দেশ্যে দূরবীনের চোখ রাখতে উদ্যত হলো ঈশানী। তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো ওপাশ থেকে। ডোন্ট টাচ ইট। আকস্মাৎ রাজভারী আওয়াজে কিছু কেঁপে উঠে ঈশানী। চোখ দুটো দূরবীনের কাছাকাছি গিয়েও ফের গতি হারল মুহূর্তে। না বলে কই অন্যের জিনিসে হাত দেওয়ার চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। তবুও ঘাড় ঘুরে সৌর চোখে চাইল পেছনে, দেখলো নিজ ওভারসাইজ কার্গো প্যান্টের পকেটে দুহাত গুজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। এই জঙ্গলে নেটওয়ার্কের নও নেই, তবুও তার দোকানে অ্যাপেল খচিত এয়ারপোর্ট লাগানো, ব্যাপারটা অদ্ভুত না? অবশ্য এই লোকের সকল কর্মকাণ্ডে অদ্ভুত, শুধু অদ্ভুত বলে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে। তাই ঈশানী আর ভাবতে গেল না সেই স্বপ্নে। উচ্চ বারান্দা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীর গলায় লোকটাকে শুধল। আপনি যে বললেন এটা আপনার বাড়ি, তা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার পরিবার কোথায়? দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে। আগেও বলেছি, আবারও বলছি, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না। আমি কাউকে কৈফিয়ত দিই না। আবারও সে কাটকাট তিরিক্ষি মেজাজ। ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয়, বরং গলিত সীসা, যা বরাবর ওর মুখে উপর ছুঁড়ে মারছে লোকটা। কথার পারদে সীমাহীন দুষ্টতা, যার দরুন বরাবর অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানীর রাজহংসীর মতো গমরঙা চেহারাখানা। নীলাম্বর চোখের কোণে টলমল করছে অশ্রু জল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানীর দু চোখ, মন, হৃদয় সবকিছু। তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধহয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া, যার দরুন ঈশ্বর এমন করুণ ব্যথাতুর চাহনি তো তার মাঝে কোনোরূপ হেলদোলি দেখা গেল না। ঈশানীও তো কম চায় না, ভেতর থেকে দুর্বল হলেও বাইরে কাঠিন্য যথাসম্ভব ঠিকই ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো ও লম্বা শ্বাস টেনে ছাঁচালো গলায় বলে উঠল, ঠিক আছে, তাই হবে। আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছুই বলবেন না, তাহলে আমিও বলবো না। দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবেন না, কিন্তু একটা কথা। লোকটা বোধহয় একটু হাসল। কালো মাস্কের আড়ালে ছোচের আগায় খেলে যাওয়া সে তীক্ষ্ণ হাসিটা চোখ এড়ালো না ঈশানের। তবে ওর নজর এখনো পিয়াংশী করানো শূন্য এক জোড়া ধূসর বাদামি চোখে নিবদ্ধ। তার চোখ দুটোতে যেন এক সমুদ্র রহস্য বহন করে, আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যায় ঈশানী। কি কথা? মাস্কের আড়ালে থেকে আবারও সেই হাস্কি টিপ রাজপারি পুরুষালী কণ্ঠস্বর বেশি আসতে ভ্রম কাটে ঈশানীর। তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়ে ও বলে, আমাকে দয়া করে রিসোর্টে পৌঁছে দিন, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। এত রাতে তোমাকে পৌঁছে দেবো? মস্করা পেয়েছো? লোকটার কথার মাঝে নিদারুণ হেয়ালিপনা আর জিদ্দি মনোভাব। তবে ঈশানী চলল না, উল্টো কথা ছুড়ে বলল, পৌঁছে দিতে পারবেন না? তাহলে আমাকে সেভ করছেন কেন? কে বললো আমি তোমায় সেভ করেছি? তার এবারের কথাটাও হেয়ালি কিনা ঠিক বুঝে উঠতে পারল না ঈশানী, তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলে ওপাশ থেকে আর কোনো প্রতিউত্তর ভেসে এলো না ঈশানীর কানে। ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলল ঈশানী। দেখলো লোকটা টঙ্করের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটার স্কিনি স্যান্ডো গেঞ্জিটা হাতের মুঠে খপ করে টেনে তুলে ঈশানী। আবারও সেই অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারী সত্তা। তৎক্ষণাৎ মনের মণিকোঠায় খাপটি মেরে বসে থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, কি আছে তার মাঝে? কেন এত আকর্ষণীয় লাগছে তাকে? আগাগোড়া সে একজন নির্দয় তিক্তভাষী সবিষ্ঠ পুরুষ, আর তো কিছু নয়। কি দরকার নিজেকে তার সামনে এমন অসহায় প্রমাণ করার? তুই না আত্মবিশ্বাসী? অন্য মনটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহার মতো বলে উঠল, আমি বোধহয় সত্যি সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম। বিপরীত পক্ষ শুধল, এভাবেও চেহারা না দেখে, নাম না জেনে, তার কথার মায়ায় না পড়ে এক দর্শনে প্রেমে পড়া যায়? জবাবে অন্য মন লাফিয়ে উঠল, বলল, যায় তো, খুব যায়। এই নিয়ে 2 বার বাঁচালো সে আমায়। এখন এই মুহূর্তে আমি তার হেফাজতেই সুরক্ষিত রয়েছি। এটা কি আন্তরিকতা নয়? আর সবচেয়ে বড় কথা, আমার মস্তিষ্ক নয়,
হৃদয় তাকে চাইছে, এতে আমার হাত কোথায়? শরীরে একটা কোমল হাতে টান অনুভব হতে পেছনে খুলো লোকটা। পেছনে ফিরে ঈশানী পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতে এই দু মনের বাক বিতণ্ডায় ইতি ঘটে তৎক্ষণাৎ। মনের ভাবনাকে পাশে হটিয়ে মেয়েটা মুখ ফুটে বলে উঠছে, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? ওর কথার সংকোচ সুস্পষ্ট, হাতটা তবুও অজানা অধিকার বোধে আটকে আছে সুঠাম দেহি অজানা লোকটার পিঠের খাঁচে। লোকটা নিজ কানের এয়ারপডগুলো খুলে পকেটে রেখে ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা নেই, ফিরে আসবো। ঈশানী জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদম পছন্দ করে না, তবুও উপায়ন্ত না পেয়ে আরেক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়ে ও শুধল। বলছি যে এত রাতে এই জঙ্গলে আমি একা একা থাকবো, না গেলে হয় না? লোকটা যেতে যেতে জবাব দিল। না, হয় না, চুপচাপ এখানে ওয়েট করো, ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো। লোকটার কড়া জবাবে হেলদোল হলো না ঈশানে। উল্টো দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে বলে উঠল, আর আমাকে রিসর্টে কখন পৌঁছে দেবেন? আবহাওয়া ভালো না হলে আগামীকাল মাটির রাস্তা না শুকলে শহরের দিকে যাওয়া পসিবল নয়। আর আপনি? ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না, তার আগে হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধাপ করে টঙের দরজাটা লাগিয়ে দিল লোকটা। আর ঈশানী একা একাই পড়ে রইল মাটি থেকে প্রায় 10-12 ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে, ওই ছোট্ট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতর। বারান্দায় টাঙানো হারিকেনটা এখনো চিমচিম আলো ছড়াচ্ছে চারিদিকে। পরিবেশটা রোমাঞ্চকর, অথচ ঈশানীর একটু ভয় করছে না। উল্টো ভেতর ভেতর আগ্রহের দাবানল ওকে কুড়ি খাচ্ছে। কেন জানো, তাকে জানার, তাকে চেনার এক আকাশ সম ইচ্ছে মস্তিষ্কে জড়ো হয়ে আছে, অথচ এই ঈশানী কিনা নিজে থেকে কাউকে চেনার বা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই। লোকটাকে নিয়ে ভাবতে গিয়ে ছট করে ঈশানীর মন বলে ওঠে, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি, তার জীবনে অন্য কেউ থেকে থাকে তখন কি হবে? ব্যাপারটা তো আমার জন্য ভীষণ কষ্টদায়ক হবে। কিন্তু আমি তো এমন কিছুই চেয়েছিলাম, প্রেমে পড়ার নিদারুণ ব্যথার নীল হয়ে যাক আমার হৃদয়। নিজ মনের কথা উপহাস করে হাসল ঈশানী। পরক্ষণে বিড়বিড়িয়ে বলে উঠল, কোনোদিন প্রেমে পড়িনি বলে উপরওয়ালা বোধ হয় আমার এই উইশটাই কবুল করে নিল। নয়তো এভাবেই কেউ কাউকে ভালো লাগতে পারে? কেন আমার হৃদয়টা তার দেয়া কড়া নিষেধাজ্ঞা, দূরত্বের গণ্ডি কিছুই মেনে নিতে চাইছে না? মনের প্রশ্ন মনেই চাপা পড়ে রইল ঈশানীর, কারণ ইতিমধ্যে আবারও দরজাটা খোলার খুটখুট আওয়াজে মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর। ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতে ঈশানী লক্ষ্য করলো লোকটা ফিরে এসেছে। তার পরনে আরেকটা ব্ল্যাক হুডি, হাতে দুটো স্ট্যান্ডার্ড রামেন নুডলস। লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইডে রাখলো। তৎক্ষণাৎ এক ঝাঁক সিল্কি আন্ডারকাট লম্বা চুল এসে কপাল ছুলো তার। বেখেয়ালে সেগুলো ব্যাক ব্রাশ করতে করতে লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে কেতলিকে ফায়ারপ্লেসের আগুনে রেখে রামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করে। ঈশানী সেই তখন থেকে অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটা। এই গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেল সে? ভেতর অদম্য কৌতূহল, অথচ হৃদয় ভালো লাগার প্লাবন। দুই দিকে টানা পড়েনে ক্লান্ত ঈশানী তাই চুপচাপ চৌকিটায় বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু তার আগাগোড়া চলন বলন, এমনকি প্রতিটি মুভমেন্ট বেশ সূক্ষ্ম নজরে পরখ করছে ঈশানী। সেই সাথে প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে, না চাইতেও ভেতরে ভেতরে তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে। ঈশানী যখন আজ চোখে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে লোকটাকে এক মনে পরখ করছিল, ঠিক সেই সময় হুট করে লোকটা না ঘুরে ঈশানীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে লুকিয়ে দেখা বন্ধ করো। চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাপায় খামচে তোলে ঈশানীর। ও তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা ভিজে কথা ঘুরানোর প্রয়াসে অস্ফুটে বলল, এত রাতে এখানে রামেন কোথায় পেলেন আপনি? আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথাগুলো বলতে বলতে লোকটা এবার রামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে ভুরভুর করে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে ঈশানী লোকটার দিকে থেকে চোখ সরালো ফের। লোকটা এবার এগিয়ে গিয়ে
কাপ দুটো স্টাডি টেবিলের উপর রাখলো। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে গিয়ে বসে পড়লো চেয়ার পেতে। ঈশানী চেয়ারে বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের স্টুল নিয়ে টেনে নিয়ে ওর মুখোমুখি হয়ে বসল। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম রামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মত্ত। তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে দিয়ে আচানক নিজের কালো মাস্কটা খুলে ফেলল লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার চেয়ে দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর নীল মণিযুক্ত দু চোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরি নয়, অজানা ঘোরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখোশের প্রাণে হা করে তাকে রইল ঈশানী।